একবার ভাবুন তো, একটা উপন্যাস শুধু একটা গল্প না, রীতিমতো একটা জাতীয় বিতর্কের জন্ম দিল। এতটাই যে দেশের সর্বোচ্চ আদালতকে হস্তক্ষেপ করতে হলো, বইটা প্রকাশনায় থামিয়ে দিল। হ্যাঁ, আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত আর বিতর্কিত শেষ উপন্যাস দেয়াল নিয়ে, আর জানব এর পেছনে সেই চাঞ্চল্যকর গল্পটা। এই যে দেখছেন, এটাই হুমায়ুন আহমেদের দেয়াল। এর কভারের দিকে একবার তাকান। এই যে রক্তলাল ছোপগুলো, এগুলো কিন্তু শুধু ডিজাইন না, এগুলো যেন বইটার ভেতরের সেই উত্তাল রক্তাক্ত সময়ের একটা প্রতীক। কারণ বুঝতেই পারছেন, এটা শুধু একটা উপন্যাস ছিল না, এটা ছিল এমন একটা লেখা যা সরাসরি রাষ্ট্রের ক্ষমতার সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল। আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল লেখকের নিজেরই একটা সহজ কথা। উনি দেয়ালের ভূমিকায় লিখেছিলেন, উপন্যাস উপন্যাসী, উপন্যাস ইতিহাস নহে। মানে, সোজা কথায় এটা একটা গল্প, ইতিহাস না। কিন্তু এই একটা সহজ কথায় জন্ম দিল বিরাট এক জটিল প্রশ্নের। প্রশ্নটা হলো, ইতিহাস আর কল্পকাহিনীর মধ্যেকার সীমারেখাটা ঠিক কোথায়? আর কে ঠিক করে দেবে সেই সীমানা, লেখক নাকি রাষ্ট্র? তো চলুন, আর দেরি না করে এই দেয়ালের পেছনের গল্পে ঢোকা যাক। আর সবার আগে জেনে নিই, কে ছিলেন এই উপন্যাসের স্রষ্টা, আর কেনই বা তার জীবনের শেষ কাজটা এত বড় একটা বিতর্কের জন্ম দিল। নামটাই যথেষ্ট, তাই না? বাংলাদেশের সাহিত্য জগতে তিনি ছিলেন এক কিংবদন্তি। তার জনপ্রিয়তা ছিল একেবারে আকাশ ছোঁয়া। তো বোঝাই যাচ্ছে তার সেই উপন্যাস নিয়ে পাঠকদের মধ্যে কি পরিমাণ আগ্রহ ছিল। আর সেই আগ্রহটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল যখন সবাই জানতে পারল যে তিনি ক্যান্সারের মতো একটা কঠিন রোগের সাথে লড়তে লড়তে নিউ ইয়র্কের হাসপাতালে বসেই এই লেখাটা চালিয়ে যাচ্ছিলেন। আসলে দেয়াল কোনো সাধারণ প্রেমের বা সামাজিক উপন্যাস ছিল না। এর বিষয়বস্তু ছিল ভয়ঙ্কর রকম সংবেদনশীল। বইটার লেখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরের সেই সময়টাকে নিয়ে, যেটাকে বলা যায় একটা অগ্নিগর্ভ সময়। এমন একটা সময় যা নিয়ে কথা বলা বা লেখালেখি করাটা সবসময় খুব ঝুঁকিপূর্ণ ছিল। আর ঠিক এই ঝুঁকিটাই নিয়েছিলেন হুমায়ুন আহমেদ। তিনি ইতিহাস আর কল্পনাকে এমনভাবে এক করলেন, যাই কিনা পরে বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়াল। ব্যাপারটা উনি করেছিলেন খুব ইন্টারেস্টিংভাবে। একদিকে তিনি তৈরি করলেন অবন্তী বা শফিকের মতো কিছু কাল্পনিক চরিত্র, যাদের গল্প আমাদের মন ছুঁয়ে যায়। আবার ঠিক পাশেই তিনি নিয়ে এলেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা আসল চরিত্রদের, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, কর্নেল তাহেরের মতো ব্যক্তিত্বদের, যাদের এক একটা সিদ্ধান্ত দেশের ভাগ্য বদলে দিয়েছিল। লেখকে দুটো জগৎকে, মানে বাস্তব আর কল্পনাকে একসাথে মিলিয়ে দিলেন। উপন্যাসটার টাইমলাইনটা একবার দেখুন। ৭৫ থেকে ৮১, বাংলাদেশের ইতিহাসের সম্ভবত সবচেয়ে টালমাটাল, সবচেয়ে অস্থির সময়গুলোর একটা। তখন কি হচ্ছিল? একের পর এক কু, কাউন্টার কিউ, রাজনৈতিক হত্যাকাণ্ড, একটা ভয়াবহ সময়। দেয়াল ঠিক এই উত্তাল সময়টাকেই উপন্যাসের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাও উপন্যাস হলেও লেখক কিন্তু হাওয়ায় কথা বলেননি। তিনি অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত বই বাংলাদেশ আ লেগেসি অফ ব্লাডের মতো বেশ কিছু ঐতিহাসিক সোর্স ব্যবহার করেছিলেন। তার মানে এটা পরিষ্কার যে কল্পনার সাথে ইতিহাসের বাস্তব ঘটনা মেশানোর একটা সচেতন চেষ্টা লেখকের দিক থেকে ছিল। আর লেখকের এই সচেতন চেষ্টার কারণে উপন্যাসটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো একেবারে আদালতের কাঠগড়ায়। হ্যাঁ, এখান থেকে আমাদের গল্পের সবচেয়ে নাটকীয় পর্বটা শুরু হচ্ছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাই না? একটা উপন্যাস, একটা ফিকশন, কেন সেটাকে রাষ্ট্রের আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? এমন কি ছিল দেয়ালে যা সরকারকে, রাষ্ট্রকে এতটা চিন্তায় ফেলে দিয়েছিল? সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বিতর্কটা কিন্তু পুরো বইটা বের হওয়ারও আগে শুরু হয়ে যায়। একটা সাহিত্য পত্রিকায় মাত্র 2টো চ্যাপ্টার ছাপা হয়েছিল, আর তাতে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন জোরালো প্রতিক্রিয়া আসলো। ভাবা যায়, এটাতেই বোঝা যায় বিষয়টা কতটা স্পর্শকাতর ছিল। সরকারের বা রাষ্ট্রের দিক থেকে প্রধান আপত্তি ছিল দুটো জায়গায়, খুব নির্দিষ্ট দুটো পয়েন্ট। প্রথমটা হলো শিশু শেখ রাসেলের হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে, আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপত্তিটা ছিল ৭৫-এর অভ্যুত্থানে খন্দকার মোশতাকের ভূমিকা নিয়ে। অ্যাটর্নি জেনারেলের মূল অভিযোগ ছিল, উপন্যাসে যা দেখানো হয়েছে তা বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে প্রমাণিত তথ্যের সাথে মিলছে না, বরং সাংঘর্ষিক। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টা আরও খোলাসা করে বলেন। তার কথা ছিল,
উপন্যাসে দেখানো হয়েছে যে খন্দকার মুশতাক কিছুই জানতেন না, কিন্তু মামলার সাক্ষ্য প্রমাণে দেখা গেছে তিনি জড়িত ছিলেন। তার মানে রাষ্ট্রের চোখে উপন্যাসটি ইতিহাসের একটা মীমাংসিত ফ্যাক্টকে ভুলভাবে দেখাচ্ছিল। এর পরের ঘটনাটা আরও অভাবনীয়। হাইকোর্ট সরাসরি এ বিষয়ে হস্তক্ষেপ করল, যা একটা উপন্যাসের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। প্রথমে কোর্ট বইটার প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা দিল। তারপর তারা সরাসরি আদেশ না দিয়ে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করল। তারা বলল তারা আশা করছে যে লেখক তথ্যগত ভুলগুলো ঠিক করে নেবেন। কিন্তু সবাই জানত এই আশা আসলে একটা ছদ্মবেশী আদেশের মতোই। আদালতের যুক্তি ছিল তাদের উদ্দেশ্যটা ভালো। তারা চায় না যে নতুন প্রজন্ম ইতিহাস নিয়ে কোনো ভুল তথ্য জানুক। কিন্তু এখানেই তো সেই পুরনো বিতর্কটা আবার সামনে চলে আসে, তাই না? একদিকে শিল্পীর মতো প্রকাশের স্বাধীনতা, আর অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে ইতিহাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব। তো এত বিতর্ক, এত আইনি লড়াই, সবকিছুর পর দেয়াল যখন ফাইনালি প্রকাশিত হলো, তখন কি হলো? বইটার প্রভাব কেমন ছিল? চলুন এবার সেটার দিকে একটু নজর দেওয়া যাক। দেয়ালের প্রভাবটাকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি। একদিকে এটা ছিল একটা বিশাল কমার্শিয়াল সাকসেস। প্রকাশের সাথে সাথে বইমেলায় বেস্টসেলার, এবং আজও হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি খোঁজা বইগুলোর একটা। আর অন্যদিকে এটা হয়ে উঠল একটা সাংস্কৃতিক প্রতীক। বাংলাদেশের সেন্সরশিপ আর ফ্রিডম অফ স্পিচ নিয়ে যখনই কথা হয়, দেয়ালের উদাহরণটা আসবেই। আর সবচেয়ে আইরনিক বা মজার বিষয়টা কি ছিল জানেন? যেই উপন্যাসকে একসময় আদালত ভুল ইতিহাস ছড়ানোর অভিযোগে থামিয়ে দিয়েছিল, কয়েক বছর পর সেই হাইকোর্টে একটা অন্য মামলার রায়ে এই দেয়াল উপন্যাসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে কর্নেল তাহেরের বিচার সংক্রান্ত একটা রায়ে বইটার কথা উল্লেখ করা হয়েছিল। ভাবুন একবার, কি অদ্ভুত একটা ব্যাপার। শেষ পর্যন্ত দেয়াল বিতর্ক আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, ইতিহাসের মালিকানা আসলে কার? ইতিহাসের শেষ কথাটা কে বলবে? একজন শিল্পী তার কল্পনার জোরে, একজন গবেষক তার তথ্যের ওপর ভিত্তি করে, নাকি রাষ্ট্র তার নিজের প্রয়োজনে? এ প্রশ্নের উত্তরটা হয়তো আজও আমাদের খুঁজে ফিরতে হয়।